প্রতিদিন ২০ থেকে ৩০ কোটি টাকার মাছ বিক্রি হয় এখানে। সামুদ্রিক ও মিঠা পানি মিলিয়ে হাজারেরও বেশি প্রজাতির মাছ পাওয়া যায় এই বাজারে। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নানা প্রজাতির তরতাজা সব মাছ। ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই ঘাটটি দেশের মাছের বাজারের প্রাণকেন্দ্র। ভোর থেকে শুরু হয় এই মাছের বাজার। প্রতি আড়তে ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ কেনা বেচা হয় এখানে। প্রায় ১.৫ লাখ মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে এই বাজারের সঙ্গে। জেনে অবাক হবেন, এই ঘাটে ২০০-এর বেশি আড়ত রয়েছে, যেখানে বিক্রি হয় কোটি কোটি টাকার মাছ। এখানে সামুদ্রিক সব ধরনের মাছ আছে, তারপর পকেটের মাছ আছে, সব ধরনের মাছ আছে। ডেলি প্রায় ২০-৩০ কোটি টাকার লেনদেন হয় এখানে। রাতভর গভীর সমুদ্র সহ দেশের বিভিন্ন বিভাগের নদ নদীর মাছ আসে বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা এই ফিশারি ঘাটে। মাছ বোঝাই ট্রলার ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ ট্রলারেও উঠে পড়েন পছন্দের বড় মাছটি সংগ্রহ করতে, তার দাম যতই হোক। এরপর সারা দেশ থেকে আসা ক্রেতাদের নিয়ে শুরু হয় বিক্রেতাদের হাক ডাক। ট্রলার আসে, ট্রলার থেকে আনতে উঠাই আড়তে, প্রতিটা আড়তে যারা দাঁতন দেয় ওরা দিচ্ছে, ওরা দাঁতন ছাড়া খবর দিবে না। সাগরের মাছে বেশি, মিষ্টি পানির মাছ রাস্তার থেকে আসে, কক্সবাজার সিরিঙ্গের থেকে আসে। তবে ফিশারি ঘাটের মূল বেচাকেনা হয় ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে। দৈনিক প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে এই ঘাটে। বাজার আপনার ৫টা থেকে সকাল 4:30, 5টা, 10টা, 10:30 এরকম। এরপরে বাজার বন্ধ 11টা পর্যন্ত থাকে। এখানে মিনিমাম আপনার প্রায় ১০ লক্ষ মানুষ মিনিমাম এখানে আসা হয় প্রতিদিন। এই ফিশারি ঘাটে দেখা মেলে সামুদ্রিক লাক্ষা, ইলিশ, কোরাল, দাতিনা কোরাল। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। রেড স্নাপার, ভেটকি, সুরমা, কাটল ফিশ, দেশি স্কিউট, লইট্টা, চিংড়ি, চাপা, চাপিলা মাছও পাওয়া যায়। যে যত রকম মাছ আছে সব মাছ এখন বাংলাদেশে চলে। ধরেন ইলিশ, রূপচাঁদা, কোরাল, আপনার দাঁতিনা, লাকুয়া, তারপরে আপনার যে সুরমা, চকিয়া, করতি, লইটিয়া, এখানে মাছ জগতে যত মাছ আছে সাগরে আছে। তবে শুধু সাগরের মাছই নয়, এখানে মেলে মিঠা পানির মাছও। বিভিন্ন বিভাগ থেকে আসা রুই, কাতল, বোয়াল, কই, মাগুর মাছও নিয়ে আসেন বিক্রেতারা। আসে বার্মিজ মাছও। তারপর কোল্ড স্টোরেজে নিয়ে আসার পর চলে বরফ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি। ভারতে বেশি বরফ ফল, নদীর ওই পারের মধ্যে 14টার মতন বরফ ফল আছে। এখানে আছে একটা, তারপরে ওইখানে আছে বলতে 3টা। বরফের হলো সংকট। শুধু পাইকারি নয়, এই ফিশারি ঘাট থেকে মাছ সংগ্রহ করেন বন্দরনগরীর খুচরা বিক্রেতারাও। আবার অনেক খুচরা ক্রেতারাও ফিশারি ঘাটে পছন্দের মাছ কিনতে আসেন। হ্যাঁ, দিচ্ছে পাইকারও দিচ্ছে, খুচরো দিচ্ছে। কর্ণফুলী নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য কেন্দ্র। এই ঘাটে বেচাকেনা হয় বিশাল বিশাল মাছ। তবে এই ফিশারি ঘাটের প্রতিটি স্থানে মিশে আছে জেলে ও ব্যবসায়ীদের সুখ দুঃখের কতই না বলা গল্প। এখানে মাত্র ৪০ টাকায় পাওয়া যায় মাছ ভাত এবং ৮০ টাকায় মিলবে গরুর মাংস ভাত। ঐতিহ্যবাহী এই হাটের খাবার এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আসেন এদিকে আসেন, ভালো খাবার এদিকে আছে, চলে আসেন। গরম ভাতের ধোয়া হাঁড়িতে ফুটছে গরুর মাংস, আর সাজানো রয়েছে মাছ ও ডিম। তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের একই কথা, বাড়ির রান্নার চেয়ে আলাদা স্বাদ, আর এই স্বাদই মানুষকে টেনে আনে এখানে। মোটামুটি কম দামের মধ্যে ভালো পাওয়া যায়। আর এই হাটের এক পাশ জুড়ে বসে ভ্রাম্যমাণ খাবারের দোকান। ছোট বড় প্রায় ৩০টির বেশি দোকানে বেচা কেনা হয় রান্না করা গোশত সাথে ভাত, যা স্থানীয়দের কাছে খুব জনপ্রিয়। গরুর মাংস, হাঁসের মাংস, খিচুড়ি ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় এই হাটের দোকানগুলোতে, যা কম দামে খেতে পারেন নিম্ন আয়ের মানুষ সহ সকলেই। খাওয়া দাওয়া এই হাফ প্লেট লেয় আপনার ৬০ টাকা, ফুল প্লেট লেয় ১২০ টাকা। স্বাদ ভালো, খুব ভালো স্বাদ। অল্প বেশি ১২-১৩ এরকম বিক্রি হয় আমার। এক সময় ২ টাকা পিস মাংস বিক্রি হতো এখানে। তখন গরুর মাংসের দাম ছিল কেজি প্রতি ২৫ টাকা। বর্তমানে ৬০ থেকে ৮০ টাকায় গোস্ত ভাত বিক্রি হয় এখানে। ৩৮ বছর আমার দোকান করা স্যার। গরুর মাংস সেখন কিনছি ২৫ টাকা, ২৪ টাকা কেজি, সেখন বেচছি ২ টাকা পিস। আর এখন গোস্ত কিনি ৭০০ টাকা কেজি। এখন গোস্ত বেশি ১২০ টাকা প্লেট।
হাফ 60 টাকা। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী ওমরপুর হাট এটি। প্রতি শুক্রবার এখানে বসে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ হাট। হাজার হাজার মানুষের আগমনে জমজমাট হয়ে ওঠে পুরো এলাকা। হাটে আসা ক্রেতাদের অধিকাংশই অর্ডার করেন গরুর মাংস ও সাদা ভাত। স্থানীয়রা জানান প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে এই হাটে মাংস ভাত বিক্রি হচ্ছে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings. বাড়ির রান্নার চেয়ে আলাদা স্বাদের কারণে হাটে এলে অনেকেই এখানকার খাবার খেয়ে বাড়ি ফেরেন। খুব স্বাদ লাগতেছে ভাই, আসলে পাকটা খুব ভালো লাগতেছে। এখানে ভাত প্রতি প্লেট 20 টাকা, প্রতি পিস রান্না করা মাছ 20 টাকা থেকে 60 টাকা, ডিমের দামও 20 টাকা। মাত্র 40 টাকায় মাছ ও ডিম দিয়ে ভাত আর 80 টাকায় গোস্ত ভাত। ফুল প্লেট রান্না করা মাংস 150 টাকায় বিক্রি হয়ে থাকে এখানে। মাছ দিয়ে ভাত খেলে স্যার খালি 40 টাকা বিল হয়, ডিম দিয়ে ভাত খেলে খালি 40 টাকা বিল হয়। আমার এই ফুটপাতে ভোর দিয়ে খেলে স্যার 60 টাকা বিল হয়। খুব ভালো তরকারি। আর এক প্লেট গোস্ত নিলে 160 টাকা হয়, আমরা 150 টাকা, 10 টাকা আপনার কাছে একটু ভাই এই ফুটপাতের জন্য। সময়ের সঙ্গে দাম বাড়লেও সাধারণ মানুষের কথা চিন্তা করেই কম দামে খাবার বিক্রি করা হচ্ছে এখানে। গরুর মাংস বেচছি আপনার খালি 2 টাকা পিস, জোড়া 5 টাকা পিস এরম বেচছি। মাছ কিনেছি ধরেন ইলিশ মাছ 10 টাকা কেজি, আর এখন ইলিশ মাছ ধরেন আপনার হচ্ছে দাম হচ্ছে হলো 1800-1900 টাকা কেজি। এই হাটে গরুর মাংস ছাড়াও হাঁসের মাংস, খিচুড়ি ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে খাবারের বেচাকেনা। খাবারের স্বাদ আর সাশ্রয়ী দামের কারণে ওমরপুর হাটের এই মাংস ভাত এখন স্থানীয়দের কাছে এক অনন্য পরিচিতি হয়ে উঠেছে। সকাল 6টার থেকে শুরু হয়ে যাবে বিকেল 6টার থেকে 3টে পর্যন্ত একটানা চলবে। মাত্র 5.5 মাসে পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে নজির স্থাপন করেছে 9 বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহ। শুকর আল্লাহর দরবারে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ নি সামনের দিকে আর আগাইতারি দোয়াটা করবেন। শিক্ষার্থী আব্দুল্লাহ ছোটবেলা থেকে বেশ মেধাবী। শুরুতে 2 পৃষ্ঠা করে সবক দিলেও শেষের দিকে দিনে 1 পারা করে মুখস্থ করত সে। পড়ায় মনোযোগী থাকার কারণে সে 5.5 মাসেই 30 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে বলে জানান মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক। সে ছাত্র হিসেবে অনেক ভালো। তার প্রথম সবক শুরু হয় 5 পৃষ্ঠা করে দেয়, তারপরে আস্তে আস্তে দৈনিক বাড়ে, তারপরে লাস্ট পর্যায়ে গিয়ে আধা পারা করে দেওয়া হয়, তারপর লাস্ট সবক বাস এক পারা দেয়। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা ছাত্রকে সিফাত অনুযায়ী কোরআন শিক্ষা দেই। এটা সম্পূর্ণ কাজ করে একজনের মেধার উপরে। ইনশাল্লাহ তার ওই মেধা অনেক ছাত্রদের তুলনায় অনেক ভালো ছিল। তো সে অনুযায়ী তার যতটুকু পরে তার ব্রেনটা রাখতে পারে এবং মুখস্থ রাখতে পারে, সেই কারণেই ওইভাবে সম্ভব হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে অন্য দিকে মনোযোগ ছিল না, শুধু পড়ার দিকে মনোযোগ ছিল, সেজন্য খুব দ্রুত শেষ করতে পারছে। মাত্র 165 দিনের মধ্যে পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই মেধাবী শিশু মোহাম্মদ আব্দুল্লাহ। তার এই কৃতিত্বে আনন্দিত পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। আমি জুলাইয়ের 6 তারিখ থেকে আমি হিফজ শুরু করছি। আমার 5.5 মাসে কোরআন খতম হয়ে গিয়েছে। নারায়ণগঞ্জের ফতুলার বাংলাদেশ খাদ গ্রামের ফয়জিয়া মোহাম্মদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। ছোটবেলা থেকে পরিবারের লোকজন আব্দুল্লাহকে হাফেজ বানাতে ভর্তি করেন এই মাদ্রাসায়। এরপর কায়দা, আমপাড়া ও নাজরা শেষ করার পাশাপাশি মাত্র 5.5 মাসে কোরআনের হিফজ সম্পন্ন করে এই মেধাবী শিশু। আব্দুল্লাহর ইচ্ছে বড় হয়ে মুফতি মাওলানা মুহাদ্দিস হওয়া। দিনের খেদমত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনতে চাইছে। বড় হয়ে একজন হাফেজ মাওলানা মুফতি হয়ে দেশের জন্য খেদমত করতে চাই। আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় তবে আমি বাইরের রাষ্ট্রে যাই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন। আমার ইচ্ছা আছে আব্দুল্লাহ থেকে আরো ভালো, তার যত মাস লাগছে হাফেজ হতে, তার থেকে আরো আগে হাফেজ হতে, এটা আমার লক্ষ্য। দেশবাসী আমার জন্য দোয়া করবেন। ছোটবেলা থেকেই নাতিকে আল্লাহর পথে রাখতে নামাজ ও কোরআনের শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছে ছিল আব্দুল্লাহর নানার। তবে এত দ্রুত এত অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করতে পারায় খুশি তার নানাও। সামনে আল্লাহ যদি হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমার এই শুকর আল্লাহর কাছে ওনারা দোয়া করবেন। হুজুরের চেষ্টা করতে আল্লাহ কেমনে কি করছে কইতে
সামনের দিকে আগুতারি মাওলা কবুল করে পড়ালে আগুতারি দোয়াটাও সবাই করবেন। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় প্রতি বছর এখান থেকে 8 থেকে 10 জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করলেও আব্দুল্লাহর এই সাফল্য ব্যতিক্রমী। এই মাদ্রাসার আরেকটা সুনাম হলো 5.5 মাসে একজন ছাত্র আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছেন। তো ওনার নাম হলো হাফেজ আব্দুল্লাহ। যেহেতু হাফেজ হয়ে গেছে এখন হাফেজ আব্দুল্লাহ। আগেও 9 মাসে একজন হাফেজ হয়েছে। এরম বলে 9 মাস, 1 বছর, 1.5 বছর এভাবে প্রতি বছরই হাফেজ হইতাছে। হয়ে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসা আরেকটা সুনাম আছে, আমাদের এই অত্র মাদ্রাসায় লেখাপড়া কইরা এই পর্যন্ত ওই মাদ্রাসার ছাত্র ওই মাদ্রাসায় এখন আবার শিক্ষকতা করতেছেন। একজন হাফেজ আল্লাহর কাছে বিশেষ মর্যাদা প্রাপ্ত। মেধাবী শিশু আব্দুল্লাহ ভবিষ্যতে ইসলামী ব্যক্তিত্ব হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি আজ মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করতে গিয়ে বিক্রি করতে হয়েছে শেষ সম্বলটুকু। 4 জন অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে এই পরিবার। মেয়ে হলো 4টে, ছেলে নাই। এর অভাবে তো হলো মেয়ে 4টের অধগতি হয়ে যাবে। তার বুদ্ধি নেই, 2-3টে 4 জন বাচ্চা দাঁড়িয়ে কোনো উপায় নেই। এখন মানুষ দরিদ্রের পয়সা দিছে, সেটা নিয়ে চলছে। কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ইউনিয়নের শরীফের হাট ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা মাজিদুল ইসলাম 2009 সালে বিয়ের 1 বছর পর জীবিকার সন্ধানে স্ত্রী সহ চলে যান জামালপুর। সেখানে কাঠ মিস্ত্রির কাজ করে পরিবার চালাতেন তিনি। কিছুদিন পর হঠাৎ মাজিদুলের জিহ্বায় তীব্র ব্যথা শুরু হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান মাজিদুল মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। এরপর কাজকর্ম বন্ধ হয়ে যায়। পরিবারে আয় না থাকায় নেমে আসে চরম অভাব। একসময় চিকিৎসার জন্য বাবার দেয়া 2 শতক জমির ওপরের একমাত্র বসতভিটা বিক্রি করতে বাধ্য হন মাজিদুল। সেই টাকায় কিছুদিন চিকিৎসা চললেও অর্থ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে চিকিৎসা বন্ধ রয়েছে। পান খাওয়ার পরে আস্তে আস্তে পান খাচ্ছে, যখন খাওয়ার পরে রাত্রে পান ধরি ঘুমাইছি। পান ধরি ঘুমাসে রাত্রে অনেকেই করে। তারপরে মনে করেন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে তারপরে আমাকে বলে যে আমার মুখে ঘা, আমার ঝাল ধরে। তা আমি বলি যে আপনি তোমার পান খান, মুখে চুন ঝাল ধরে, তোমার পান খান, পান খাওয়া বাদ দিলে মনে করেন ভাত ঝালটা খাইতে পারবেন। এবার বলার পরে মনে করেন আস্তে আস্তে খায়, আস্তে আস্তে খাইতে 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 যখন বেশি খাওয়া বাদ দিচ্ছে তখন মনে করেন মুখের ঘাটা ফুটে পড়ছে। তারপরে মনে করেন যেটুকু জায়গা ছিল ওটুকু বেঁচে চিকিৎসা করলাম, ঢাকা রংপুর গেছি। তারপর ঢাকা রংপুর যাওয়ার পরে বলছে যে ক্যান্সার। ঢাকা যাওয়ার পরে দিবে কাটিয়ে মাংস নিয়ে পরীক্ষা করিয়ে বলছে ক্যান্সার। আমি অসুস্থ, আমার ক্যান্সার ধরা পড়ছে। আমার চলার মতো কোনো বুদ্ধি নেই। আপনারা নিজের লোক নিয়ে এসে সহযোগিতা করেন। এই জায়গাটুকু যেটা আসল 2 শতক জায়গা নেওয়া, সে জায়গাটুকু বেঁচে দিছি। এখন ওই ঘরটা এদিকে ভাঙি নিয়ে আসিয়ে তুলি দেওয়া নাগে ছোট ভাইয়ের জায়গা। তারপরে মনে করেন যে আর কোনো এভরিথিং কোনো কিছু নাই। 4টি অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন মাজিদুল ও তার পরিবার। প্রতিবেশীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চাঁদা তুলে পাশে দাঁড়ালেও চিকিৎসার জন্য প্রয়োজন 3 থেকে 4 লাখ টাকা, যা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। চলার মতন ওর কোনো পথ নেই। এলাকাবাসী যতটুকু চেষ্টা করতে আছে, ওরা মনে করেন চাউল ডাউল কিনে দিতে আছে, ওষুধপাতি যে টাকিটুকি খাইতে আছে, ওদের পয়সা দিয়ে খাইতে আছে। টাকার অভাবে মনে করেন চিকিৎসা করতে পারছে না। আর পাড়া সহযোগিতা করে আমরা সবাই মনে করেন টাকা পয়সা দিয়ে মনে করেন চিকিৎসা করা হচ্ছে। এখন তো ক্যান্সারের চিকিৎসা করতে তো লক্ষ লক্ষ টাকার দরকার। এই টাকা কে দিবে? এটা তো এলাকাবাসী আর দিতে পারে না। এটার জন্য একটু সরকার ব্যবস্থা করে দিলে ভালো হইতো আর কি। এরা তো গরিব লোক। এদিকে টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে না পারার কষ্ট যেন চোখে মুখেই ফুটে উঠছে বৃদ্ধ বাবা রুহুল আমিন ও মা মালিকা খাতুনের। ওই রিক্সা চলে খাই, আমার কোনো সম্পত্তি নেই। আমার সম্পত্তি ওই রিক্সা খেন, তাছাড়া কোনো কিছু নেই। আপনারা যতটুকু চেষ্টা করতে পারেন আমার ছেলেটার উপরে, আপনাদের কাছে আশা আহ্বান আমার। তোমার গুলো অনুরোধ, দয়া করে মোর বাবাটাকে না কিছু সাহায্য করে দাও, কিন্তু তাকে বাঁচা লাগবে। মরণঘাতী ক্যান্সার আক্রান্ত মাজিদুল ইসলাম ও তার পরিবার এখন মানবিক সহায়তার অপেক্ষায়। দেশের বিত্তবান ব্যক্তিরা কিংবা সরকারি বেসরকারি উদ্যোগই পারে এই পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে, এমনটাই আশা করছে মাজিদুলের পরিবার। সরকারের মাধ্যমে সহযোগিতা করেন।
সরকারের কাছে আমরা অকুল আবেদন জানাই যে সরকার যেন সহযোগিতা করে, বিত্তবান লোকজন যা যা আছে আপনারা সবাই সহযোগিতা করেন, নাহলে এলাকার মধ্যে লোকটা তো বাঁচতে পারবে না, চিকিৎসা করতে অনেক টাকা পয়সার দরকার। গ্রামবাসীও মনে করেন অনেক সাহায্য সহযোগিতা করছে, এখন আপনাদের মাধ্যমে যদি কোনো সাহায্য সহযোগিতা সরকারের কাছ থেকে যদি পাওয়া যায় তাহলে তো ওর অনেক সুবিধা হতো। এদিকে পরিবারের পক্ষ থেকে আবেদন করলে চিকিৎসার জন্য এককালীন 50,000 টাকা প্রদানে সহযোগিতা করতে পারবে বলে আশ্বাস দেন চিলমারী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। আমাদের 6টা দুরারোগ্য ব্যাধি আছে: ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্টেরিপ্যারালাইজড এবং জন্মগত রোগ। এই 6টা দুরারোগ্য ব্যাধির জন্য যারা আবেদন করে আমাদের কাছে, আবেদনের সাপেক্ষে আমরা 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। এটা যে এককালীন। তো মাজিদুল ইসলাম যিনি ক্যান্সারে আক্রান্ত, উনি যদি আমাদের কাছে আবেদন করেন, আমাদের নির্দিষ্ট ফরম্যাট আছে, নির্দিষ্ট ফরম্যাটে তাকে আবেদন করতে হবে। আবেদন করলে আমরা তাকে 50,000 টাকা দেওয়ার অনুদান দেওয়ার একটা ব্যবস্থা করে দিই। কোনো শিশু যদি পানিতে পড়ে যায় তাহলে এক মুহূর্তে বেজে উঠবে সাইরেন, আর কল যাবে অভিভাবকের মোবাইলে। এমনকি জিপিএস ফিচারের মাধ্যমে পানির মধ্যে শিশুর অবস্থানও জানা যাবে এই ডিভাইসের মাধ্যমে। সঠিকভাবে পানিতে পড়লে এটা রিং বাজিয়ে ওঠে, এটা আমি সচক্ষে দেখলাম। অত্যাধুনিক এই ডিভাইসের মাধ্যমে জরুরি মুহূর্তে অভিভাবক দ্রুত উদ্ধার করতে পারবেন সেই শিশুকে। বাচ্চারা যখন পানিতে পড়ে যাবে, পড়ে যাওয়ার সাথে সাথেই বাচ্চার বাসায় সাইরেন বাজবে এবং সেই বাচ্চার অভিভাবকের কাছে কল চলে যাবে এবং সে বাচ্চা কোন পুকুরে পড়েছে সেটাও দেখা যাবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। এটি তরুণ উদ্ভাবক মোহাম্মদ তাহসিনের তৈরি ছোট্ট একটি জীবন রক্ষাকারী ডিভাইস, যা শিশুর গলায় ঝুলালেই সঙ্গে সঙ্গে সতর্ক করে অভিভাবককে। কল একের পর এক, প্রথমে বাবার কাছে গেল, পরে মার কাছে গেল, তারপর ভাইদের কাছে গেল, একের পর এক কল অটোমেটিক্যালি যেতেই থাকবে, সেই সিস্টেমটা ফলো করা যাবে। দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাস গবেষণা করে তাহসিন প্রথম উদ্ভাবন করেন ছোট্ট এই ডিভাইস, যার নাম দেন চাইল্ড সেফটি ডিভাইস। এই সমস্যার এখন পর্যন্ত কোনো প্রযুক্তিগত সমাধান আছে কিনা, তো তখন থেকে আমি রিসার্চ করতে করতে দীর্ঘ 8 থেকে 9 মাস রিসার্চের পর আমি একটি ডিভাইস তৈরি করি। ডিভাইসটি দেখতে অনেকটা লকটের মতো, ওজন মাত্র 2 গ্রাম। শিশুটি যখন পানিতে পড়ে, ডিভাইসটি সঙ্গে সঙ্গে রিসিভারে সিগন্যাল পাঠায় আর বেজে ওঠে সাইরেন এবং অভিভাবকের মোবাইল ফোনে চলে যায় কল। মাত্র 2 গ্রাম ওজনের এই ডিভাইসটি বাচ্চার সাথে লকেট হিসেবে গলায় থাকবে আর রিসিভারটি বাসায় থাকবে। সাউন্ড বেশি হওয়ার কারণে আমি সাউন্ডের টাইমটা কমিয়ে রাখছি। এখানে চাইলে আমরা সাউন্ডটা এতক্ষণ রাখতে পারবো যে কেউ বন্ধ না করা পর্যন্ত সাউন্ড বাজতেই থাকবে। তাহসিন জানান, তিনি যখন একেবারে ছোট তখন তার আপন ছোট বোন 2 বার পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত 2 বারই তার বোন বেঁচে যায়। কিন্তু তার ছোটবেলায় 2 খালাতো বোন পানিতে ডুবে মারা গিয়েছিল। তাহসিন জানান, তিনি যখন একেবারে ছোট তখন তার আপন ছোট বোন 2 বার পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত 2 বারই তার বোন বেঁচে যায়। কিন্তু তার ছোটবেলায় 2 খালাতো বোন পানিতে ডুবে মারা গিয়েছিল। এই ট্র্যাজিক অভিজ্ঞতাই তাকে অনুপ্রাণিত করেছে একটি জীবন রক্ষাকারী ডিভাইস উদ্ভাবনে। গত 3-4 দিন আগেও আমার আপন এক কাজিন পানিতে ডুবে মৃত্যুবরণ করে, ওর বয়স মাত্র 1.5 বছর। একই পরিবারের আরেকটা মেয়ে বাচ্চা পানিতে ডুবে মৃত্যুবরণ করে, তাও কয়েক বছর আগে। আমার নিজের আপন ছোট বোনও পানিতে ডুবে পড়েছিল, কিন্তু সৌভাগ্যবশত আমার আম্মু তাকে উদ্ধার করতে পারে। 2023 সালের 1 ডিসেম্বর সেদিন আমার এলাকার একটা বাচ্চা যখন পানিতে ডুবে মৃত্যুবরণ করে, তখন থেকে আমি এই ডিভাইসটা নিয়ে রিসার্চ শুরু করি। এবং সমস্ত গার্জিয়ান, সবার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার ছেলে মেয়ে, নায়নাতকু সবারই আছে, সবারই এটা প্রয়োজন বলে আমি মনে করি। ডিভাইসটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ESP32 GSM মডিউল, 315 মেগাহার্টজ ট্রান্সমিটার রিসিভার, ব্যাটারি সহ আরো কিছু জিনিসপত্র। ডিভাইসটি পানির সংস্পর্শে আসার সাথে সাথে পানিতে থাকা মুক্ত ইলেকট্রনগুলো সামান্য বিদ্যুৎ পরিবহন করে সুইচের মতো কাজ করে। 415 মেগাহার্টজের একটি ট্রান্সমিটার, যেখানে হচ্ছে রিসিভার। যখন পানির সংস্পর্শে আসে তখন এখানে পানিতে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে সুইচের মতো কাজ করে, ফলে এই ট্রান্সমিটারটি সুইচের মতো কাজ করে রিসিভারকে সিগন্যাল পাঠায়, সেই সিগন্যালটাকে কাজে লাগে, কল যায়, সাইরেন বাজে এবং লোকেশন দেয়। তাহসিন নামে যে ছেলেটা পানিতে পড়া নিয়ে বাচ্চাদের জন্য যে ডিভাইসটা বানিয়েছে, এটা আসলেই একটা উপকারী জিনিস। আমি মনে করি যে বাচ্চাদের সাথে এটা থাকলে বাচ্চারা পানিতে পড়লে অটোমেটিক ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনে অ্যালার্ম গার্জিয়ানেরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে মনে করি যে এটা অবশ্যই একটা ভালো। ডিভাইসটি উদ্ভাবন করতে এ পর্যন্ত প্রায় 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে, তবে বাজারজাত করা হলে 1.5 থেকে 2 হাজার টাকার মধ্যে অভিভাবকদের হাতে পৌঁছানো সম্ভব হবে বলেও জানান তাহসিন। যখন আমরা এটা প্রোডাকশনে যাব তখন সেক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ 1,500 থেকে 2,000 টাকার মধ্যে হয়ে যাবে, একজন ব্যবহারকারী কিনতে পারবে। এদিকে তাহসিনের অভিনব এই উদ্ভাবন দেখে বেশ খুশি স্থানীয়রা। অভিভাবকদের দাবি এটি যেন দ্রুত বাজারজাত করা হয়। বাজার আসলে এটা আমি প্রথম করবো। প্রায়
সম্পূর্ণভাবে আমরা দেখলাম, আমি নিজেই পরীক্ষা করে দেখছি, এটা সবচেয়ে সুন্দর। আকুল আবেদন এই সরকারের কাছে আমরা এই লকেটটা যেন অতি তাড়াতাড়ি বাংলাদেশে অনুমতি দেয়, আর এটা দেওয়ার পরে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের মানুষ উপকৃত হবে। আমার মনে হচ্ছে যে এটা যদি সরকার অনুমোদন দেওয়া হয় তাহলে এটা বাংলাদেশের মানুষের জন্য 2007 সালে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাটে জন্ম নেয়া তাহসিন 2024 সালে এসএসসি পাশ করেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত সে। ইতোমধ্যেই তার 15টি উদ্ভাবন প্রদর্শিত হয়েছে এবং জিতেছেন একাধিক পুরস্কারও। ছোটবেলা থেকে এগুলোর প্রতি অভ্যাস ছিল, করতেছি। আমি মনে করি এটা সরকারিভাবে অনুমোদন দিলে ভালো হয়। তাহসিনের বিশ্বাস, এই ডিভাইস ব্যবহার করে ভবিষ্যতে শিশুর পানিতে মৃত্যুর হার অনেক কমে আসবে, আর এ কারণে ডিভাইসটির উন্নয়ন সাধন এবং সম্প্রসারণে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেন তরুণ এই উদ্ভাবক। এই সমস্যাটা কমিয়ে আনবো, সেটির জন্য হয় আমি যেন একটি প্রোডাক্ট লঞ্চ করতে পারি, যেন সরকার এটি নিয়ে কাজ করতে পারে বা ইউনিসেফ যেন এটি নিয়ে কাজ করে, এটুকুই চাই। সরকারকে এটা অনুমোদন দেওয়ার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। কিভাবে আমরা তাড়াতাড়ি সহজে পাই এই জিনিসটা যেন সরকার আমাদের এই ব্যবস্থা করে দেয়। এই জন্য সরকারের কাছে আমি আকুল মিনতি জানাইয়া